আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি তরুণ নিহত। 7 দিনে ইউক্রেনের নতুন 10 এলাকার দখল রাশিয়ার। যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস। পুতিন ট্রাম্প বৈঠক বাতিল হয়নি, পরে হবে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা, বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তী নির্বাচনে নেতানিয়াহুকে প্রার্থী হিসেবে চায় না অধিকাংশ ইসরায়েলি। আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে মাদুরো। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি তরুণ নিহত। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত আসকার শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে আহত এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তার মৃত্যু হয়। বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, 18 বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত হয়েছিলেন। ইসরায়েলি বাহিনী গতকাল ভোরে পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালায় এবং হেব্রন ও তাল শহরে কয়েকজনকে গ্রেপ্তার করে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিম তীর থেকে 44 ফিলিস্তিনিকে আটক করেছে। এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এইসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার নাম ইসরায়েলি বাহিনীর তালিকায় ছিল। বিবৃতিতে দাবি করা হয়, অভিযানের সময় সেনারা অস্ত্র জব্দ করেছেন। আটক ফিলিস্তিনিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে হেব্রনের আর রিহিয়া এলাকায় ফুটবল খেলার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে 10 বছর বয়সী মোহাম্মদ আল হাল্লাক নিহত হয়। 7 দিনে ইউক্রেনের নতুন 10 এলাকার দখল রাশিয়ার। মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন 10টি এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের ডোনেটস্ক, দিনিপ্রোপেট্রোভস্ক, খার্কিভ এবং জাপোরিজিয়া প্রদেশের। 17 অক্টোবর থেকে 24 অক্টোবর এই 7 দিনে এসব লোকালয় দখল করেছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর 22টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব হামলায় 17 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি Su-27 ফাইটার জেট, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 18টি গাইডেড এভিয়েশন বোমা, 15টি হিমার্স রকেট এবং 1441টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতির বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে গাজার ভবিষ্যৎ নিয়ে কি কি পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে উল্লেখযোগ্য হল হামাসকে গাজায় কোণঠাসা করে ফেলা এবং তাদের নিরস্ত্র করা। এছাড়া মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটিকে শক্তিশালী করতে সহায়তা করা। গাজা নিয়ে সেসব পরিকল্পনা নিয়েছে সৌদি। পুতিন ট্রাম্প বৈঠক বাতিল হয়নি, পরে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো, ওয়াশিংটন এবং কিয়েভ এক কূটনৈতিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছানোর পর সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দিমিত্রিয়েভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক বাতিল হয়নি, এটি পরে হবে। তিনি বলেন, দুই নেতার বৈঠক সম্ভবত পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচনা অব্যাহত রয়েছে। রয়টার্সের উদ্ধৃত ইউরোপীয় কূটনীতিকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করেছে, যা আগের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রকে মূল মধ্যস্থতাকারী হিসেবে রাখবে। এ বিষয়ে দিমিত্রিয়েভ বলেন, জেলেনস্কির জন্য এটি বড় পদক্ষেপ যে তিনি এখন সীমারেখার বাস্তবতাকে স্বীকার করেছেন। এটি যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সেতু বন্ধন তৈরিতে সহায়তা করতে পারে বলে মনে করেন তিনি। দিমিত্রিয়েভের যুক্তরাষ্ট্র সফরের এমন সময় হলো যখন ওয়াশিংটন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ক্রেমলিনের এই বিশেষ দূত জোর দিয়ে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা বিপরীত প্রভাব ফেলতে পারে, কারণ এতে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের দাম বেড়ে যেতে পারে।
ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনায় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সরকার উৎখাতে সম্ভাব্য মার্কিন চেষ্টা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে এই অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে লাতিন আমেরিকা অভিমুখে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র গতকাল শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট লাতিন আমেরিকায় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও এর সঙ্গে স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র সিন পারলেন বলেন, সাউদার্ন কমান্ড এলাকায় মার্কিন বাহিনীর উপস্থিতি জোরদার করা হলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধি এবং পশ্চিম গোলার্ধে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত ব্যক্তি ও কার্যকলাপ শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিহত করার ক্ষেত্রে আমাদের ক্ষমতাকে আরও বাড়াবে। তবে নতুন করে বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্তে এই অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান লড়াইয়ের ঘোষিত লক্ষ্যের বাইরেও সামরিক শক্তি জোরদার করার বিষয়টি সামনে এনেছে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের রোষানলে থাকা কারাকাসের বিরুদ্ধে ক্রমে কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন। এই অঞ্চলে এরই মধ্যে 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়েছেন 6,000 নাবিক ও মেরিন সেনা। এখন এ বহরে যুক্ত হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও 5টি ডেস্ট্রয়ার। সঙ্গে যুক্ত হবেন অতিরিক্ত 4,500 কর্মী। রণতরীটি এখন ভূমধ্যসাগরে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে অনুমোদন দিয়েছেন। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর নীল নকশা করছে বলে তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। পরবর্তী নির্বাচনে নেতানিয়াহুকে প্রার্থী হিসেবে চায় না অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এর এক জরিপে তথ্য উঠে এসেছে। জরিপে 52% ইসরায়েলি নাগরিক আগামী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়ার বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে 41% বলেছেন তিনি নির্বাচন প্রার্থী হতে পারেন। বাকি 7% এ বিষয়ে অনিশ্চিত। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান এমন প্রশ্নে 48% বলেছেন তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। জরিপে সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইওসি কোহেন, এরপর যথাক্রমে কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে মাদুরো। যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে মোতায়েনের পর তিনি মন্তব্য করেন, এই রণতরী যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানের অংশ নেবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করেছে। প্রতিশ্রুতি দিয়েছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধ তৈরি করছে। ওয়াশিংটনের দাবি এই সামরিক তৎপরতা মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান। তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরিচালিত 10টি বিমান হামলায় অন্তত 43 জন নিহত হয়েছে। শুক্রবারের সর্বশেষ হামলায় 6 জনকে হত্যা করা হয়েছে বলে হেগসেট জানিয়েছেন। হামলার লক্ষ্যবস্তু ছিল ট্রেন দে আরাগুয়া নামের একটি অপরাধী সংগঠনের নৌযান, যাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক দেশও ওয়াশিংটনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তাদের মতে এই আক্রমণ আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যদি কেউ মাদকবাহী নৌকা ধ্বংস করতে না দেখতে চায় তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুক। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র রাশিয়া। জাতিসংঘের 10ম মহাসচিব নির্বাচিত হবেন আগামী বছর, যার মেয়াদ শুরু হবে 1 জানুয়ারি 2027 থেকে। প্রচলিতভাবে এই পদটি আঞ্চলিক ঘূর্ণায়নের ভিত্তিতে বণ্টিত হয়। সে হিসেবে পরবর্তী পালা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের হওয়ার কথা। জাতিসংঘের মার্কিন উপরাষ্ট্রদূত ডোরোথি শিয়া বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ পদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত এবং এতে যত বেশি সংখ্যক প্রার্থী অন্তর্ভুক্ত হয় তত ভালো। তিনি আরো যোগ করেন, এই বিবেচনায় যুক্তরাষ্ট্রের সব আঞ্চলিক গোষ্ঠী থেকে প্রার্থিতার আহ্বান জানাচ্ছে।